বাবা আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা একটা এমসিকিউ পাবো যে মৌলিক রাশি কয়টা। দেখো মৌলিক রাশি একটু দ্রুত। মৌলিক রাশি, মৌলিক রাশি কয়টি? 7টি। লিখে ফেলবা। এই আমি বোর্ডে যা ওঠাবো সেটা তোমরা লিখে ফেলবা। মৌলিক রাশি কয়টা? 7টি। দিদি সময় মতো তার ভাতা পাবে। দিদি সময় মতো তার ভাতা পাবে। হ্যাঁ, এখন একটা জিনিস একটু মনে রাখতে হবে, যে চার্ট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টেকনিক, হ্যাঁ, রাশি একক। এটা দেখো টেকনিক, এটা রাশি, আর এটা একক। হ্যাঁ, দয় রাশিতে কি? দীপন তীব্রতা, দীপন, আচ্ছা দীপন তীব্রতা, দীপন তীব্রতা ভালো আছেন। এই হ্যাঁ, দীপন তীব্রতা একক কি? ক্যান্ডেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপন তীব্রতা একক কি? ক্যান্ডেলা। মনে থাকবে তো? এই পার্টটা কিন্তু একটা এমসিকিউ আউট তোমাদের। দেখো দয়রাশিতে দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি? মিটার। দৈর্ঘ্য একক মিটার। এবার দেখো সময় মতো, সময়তে সময়, সময়, সময় আছে সেকেন্ড। সময়তে কি হবে? সেকেন্ড। এরপরে দেখো তার, তার হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা কেলভিন, কেলভিন, তাপমাত্রা কেলভিন। হ্যাঁ, তাপমাত্রা কি দিয়ে প্রকাশ করা হয়? কেলভিন দিয়ে। এখন দেখো ভর, ভর হচ্ছে ভর, ভরের একক কি? কেজি, ভরের একক কেজি। তাতে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। হ্যাঁ, তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার। হ্যাঁ, পাবেতে কি? পদার্থের পরিমাণ, পাবেতে পদার্থের পরিমাণ, এর একক কি? মোল। হ্যাঁ, মোল। এটা কিন্তু দ্রুত লিখে ফেলতে হবে, টাইম নেই, আমরা অনেক জিনিস আলোচনা করবো। এখান থেকে একটা এমসিকিউ পাবা তোমরা। হ্যাঁ, তোমাদের 17 থেকে 18টা এমসিকিউ মানে নিশ্চিত ধরে রাখতে পারো যে আজকে যে আলোচনাগুলো করবে এর মধ্যে থেকে কমান আসবে, আর বাকিটা তোমাদের ম্যাথ রিলেটেড আসবে। ওটা তো শেষ। মুছে দিলাম। হ্যাঁ, আরো ফাস্ট ওঠাতে হবে। হ্যাঁ, দরকার হলে ছবি ওঠাই না এইগুলো, যারা দ্রুত শেষ করতে পারবে না। হ্যাঁ, এবার দেখো এই বিজ্ঞানীদের আবিষ্কার। হ্যাঁ, বিজ্ঞানীদের কার কি আবিষ্কার, সেখান থেকে কিন্তু দুটো এমসিকিউ পাবা। এখন যে পার্টটা আলোচনা করব, কোন বিজ্ঞানীর অবদান কি, এখান থেকে দুটো এমসিকিউ পাবো আমরা। এর মধ্যে দেখো 1 নম্বর আর্যভট্ট শূন্য, মানে 5টা লাইন বলবো, তার মধ্যে দুটো এমসিকিউ পাওয়া। আর্যভট্ট শূন্য, ইরাটোথিনিস, ইরাটোথিনিস, হ্যাঁ, পৃথিবীতে একা। তাহলে আর্যভট্ট শূন্য, ইরাটোথিনিস কি? পৃথিবীতে একা। এই আর্যভট্টের সাথে কার সম্পর্ক? শূন্য। তাহলে আর্যভট্ট সত্যিকার অর্থে শূন্যের ব্যবহার করে, মনে থাকবে? আর্যভট্ট কি করে? সত্যিকার অর্থে শূন্যের ব্যবহার করে। ইরাটোথিনিস পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করে, পৃথিবীতে কি? পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করে। তাহলে আর্যভট্ট কি করে? শূন্য আবিষ্কার করে। ইরাটোথিনিস কি করে? পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করে, মনে থাকবে? এর পরের লাইন, হ্যাঁ, এর পরের লাইন কি? হায়ানের আলোতে, হায়ানের আলোতে খোয়ারিজমি এলজেব্রা দেখলো। হায়ানের আলোতে কি করলো?
খোয়ারিজমি এলজেব্রা দেখলো, হায়ামের আলোতে খোয়ারিজমি এলজেব্রা দেখলো। হায়াম, এই হায়াম কার সাথে সম্পর্কিত? হায়াম আলোক বিজ্ঞানের স্থপতি। হায়াম কি? আলোতে কি? এই আলোতে আলোক বিজ্ঞানের স্থপতি, আলোক বিজ্ঞানের স্থপতি। হায়াম কি? আলোক বিজ্ঞানের স্থপতি। খোয়ারিজমি কি করে? আল জাবির বই লেখে, সেখানে এলজেব্রা শব্দটি ব্যবহার করে। তাহলে খোয়ারিজমি কি করে? খোয়ারিজমি আল জাবির বই লেখেন, আল জাবির বই লেখেন, সেখানে এলজেব্রা শব্দটি ব্যবহার করেন, সেখানে এল জেব্রা শব্দটি ব্যবহার করেন। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে 2 নম্বরকে হায়ামের আলোতে খোয়ারিজমি এলজেব্রা দেখলো। হায়াম কি? আলোক বিজ্ঞানের স্থপতি। খোয়ারিজমি কি? এলজেব্রা আল জাবির বই লেখেন, সেখানে এলজেব্রা শব্দটি ব্যবহার করে। এখনই মুখস্থ করে ফেলো। লেখা শেষ? হ্যাঁ, লেখা শেষ শিখতে। এবার দেখো দ্বিতীয় নম্বর লাইন। দ্বিতীয় নম্বর লাইন হচ্ছে যে থেলিস। তৃতীয় নম্বরটা থেলিস, সোজা ধর্ম ছাড়া হয়ে পিথাগোরাসের গণিত শিখলো। পিথাগোরাসের গণিত শিখলো। তাহলে থেলিস এই সোজাতে কি? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করে। থেলিস কি? একবারে দ্রুত হয়। থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী, সূর্য শতে কি? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করে। সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করে। থেলিস কি করেন? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। হ্যাঁ, আমি ফ্রি হয়ে কল দিবা না, আমি তো ক্লাসে আছি। আমি ঘন্টা 2 ক্লাসে থাকবো এসএসসি। হ্যাঁ, দেখো থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন। হ্যাঁ, ভবিষ্যৎবাণী করেন। আর এই থেলিস লোভেস্টনের চুম্বক ধর্ম সম্বন্ধে জানতেন। আজকে টোটালে বেছে 80টা এমসিকিউ পড়াবো। আসো, এই 80টা এমসিকিউ আল্লাহ রহমতে ওই সাইডে দেবো। এই 80টা এমসিকিউ থেকে ইনশাল্লাহ 17-18টা বাদবে। ওই যে 16 ঘন্টা 20 ঘন্টা ক্লাস লাগবে না, এর মধ্যে দেখো আর 20টা সৃজনশীল পড়াবো, শেষ করে দেবো। টোটালি যত টাইম লাগুক ফিজিক্স আসছে শেষ করে আমরা বাসা ফিরবো। এটা ক্লিয়ার? আর এই থেলিস কি? লোভেস্টনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন, মানে ক্লাসটা একটু দ্রুত হবে। হ্যাঁ, আর পিথাগোরাস কি? গণিত এবং জ্যামিতি সম্পর্কে ধারণা দেন। পিথাগোরাসের সাথে কি? পিথাগোরাস গণিত অবলিক জ্যামিতি সম্পর্কে ধারণা দেন। হ্যাঁ, মনে থাকবে? এক লাইনে থেলিস সুদা ধর্ম ছাড়া হয়ে পিথাগোরাসের গণিত শিখলো। আমি বুঝছি, তুই আনবি। থ্যাংক ইউ। গরমের জন্য এটা খুব প্রয়োজন। বলতেছিলাম ও পানি লাগবে। থ্যাংক ইউ। দেখো এখন এটা মুছে দেব। এরপরে দেখো এর পরের লাইনটা, এখান থেকে কিন্তু এই 5টা লাইন থেকে 2টো এমসিকিউ পাবাই। মানে আগে একটা টাইপ, এই 2 টাইপ, এখান থেকে 3টা টাইপ পড়াবো। একটা আবিষ্কার, একটা মৌলিক রাশি, আর একটা বিভিন্ন এককের মান। এই 3টা থেকে আমরা এখানে 4টা এমসিকিউ পাবো। দেখো, আর ম্যাথ রিলেটেড একটা দেবে। এরপরে দেখো 4 নাম্বার আছে অ্যারিস্টটলের আগুনে ডেমোক্রিটাস অবিভাজ্য ভয়ে আদিস্তারাকাস সৌরজগৎ সারল। আদিস্তারাকাস সৌর জগৎ সারল। দেখো অ্যারিস্টটলের সাথে কি? আগুনই সম্পর্ক। অ্যারিস্টটল বলেন আগুন, পানি, বায়ু দিয়ে সবকিছু তৈরি, এই ধারণা দেন। তাহলে অ্যারিস্টটল কি বলে?
আগুন পানি, সবাই একটু মামুর সাথে মুখী বলো, আগুন পানি বায়ু দিয়ে সবকিছু তৈরি, এই ধারণা দেয়। ডেমোক্রিটাস কি? পরমাণু নাম দেন অ্যাটম, যার অর্থ অবিভাজ্য। ডেমোক্রিটাসের কাজ কি? পরমাণু অবিভাজ্য, এই কথা ডেমোক্রিটাস বলে। আর আরিস্টারাকাস সৌরজগতের ধারণা দেন। আরিস্টারাকাস কি করে? এখানে একটা কথা বলি, এই সৌরজগৎ নিয়ে কিছু ঝামেলা আছে। অনেকগুলো ব্যক্তি অনেক ধরনের কথাবার্তা বলে, এই যে প্রচুর প্যাচ লেগে যায়। গ্যালিলিও বলে, কোপারনিকাস বলে, এই আরিস্টারাকাস বলে, সৌরজগৎ নিয়েই কিন্তু বলে। এই প্রশ্নগুলো যতবার পড়বো ততবার কনফিউশন কাজ করবে। হ্যাঁ, তাহলে এটা জিনিস বলি, টেকনিক বলি, মনে রাখবা আধা কোপ। তোমাদের আধা কোপ, কোপ মারছে আধা কোপ। তাহলে আরিস্টারাকাস ধতে, এই আতে কি? আরিস্টারাকাস। এই জিনিসটা না আওলায় না জানো পরীক্ষায়, আরিস্টারাকাস এই ধতে ধারণা দেয়। তাহলে সৌরজগতের ধারণা দেয় কে? ধারণা যদি কথাটা আসে, এই সৌরজগৎ নিয়ে কিন্তু অনেকে 3 জন ব্যক্তি কথা বলেছে। তাহলে আরিস্টারাকাস কি করে? ধারণা দেয়। কোপারনিকাস, কত? কোপারনিকাস, কোপারনিকাস বতে কি হবে? ব্যাখ্যা দেয়। তাহলে সৌরজগতের ব্যাখ্যা দেয় কে? আর বাকিটা যেটা থাকবে সেটা গ্যালিলিও, প্রবক্তা গ্যালিলিও। তাহলে প্রবক্তা কে? গ্যালিলিও। মনে থাকবে তো? এই 3টা জিনিসের মধ্যে ব্যাপক একটা প্যারা লেগে যায়। হ্যাঁ, দেখো আজকের ক্লাসটা তোমরা A+ পেয়ে যেতে পারো, একটু মনোযোগ সহকারে ধরো। টোটালে 20টা সৃজনশীল পড়াবো, আল্লাহ রহমত আসবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে সলভ করাই দেবো। এটা একটু মনোযোগ দিয়ে মানে মুখস্থ করে ফেলবো এখনই। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই কনফিউশনটা কি কাটলো? এবার দেখো, পরে মাসুদির বায়ুকল ও রনজেন্ট এর এক্স-রে অরেস্টেডের বিদ্যুৎই চলে, অরেস্টেড এর বিদ্যুতে চলে। এই ক্লাসগুলো তুমি সারাদিন পড়বা, যে লাভ হবে 1 ঘন্টা ক্লাস তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। তুমি 10 ঘন্টা পড়বা, আমি আলোচনা করে দেখবে কানে বাজবে। তাহলে এন মাসুদের বায়ুকল ও রনজেন্টের এক্স-রে অরেস্টেডের বিদ্যুৎ চলে। মনে কর এই ইফতির বাড়ির একটা বিদ্যুৎ লাইন আছে, আমি বিদ্যুৎ লাইন নিয়ে এই বায়ুকল চালাচ্ছি, বিভিন্ন চালাচ্ছি, বলতে না এরকম বলতে পারি না, ইফতির এই বিদ্যুতেই আমার এই মিল কারখানা চলতেছে, এভাবে বলতে পারি না। ঠিক ওটা একটা সেন্টেন্স বলছি। এই এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া 30 খণ্ড, কয় খণ্ড? 30 খণ্ড। এটা লেখে কে? আল মাসুদি। এনসাইক্লোপিডিয়া, এনতে কি হবে? এনসাইক্লোপিডিয়া কত খণ্ড হয়? কত খণ্ড? এটাও কিন্তু আসতে পড়ে 30 খণ্ড। কি আর উনি কি করে? বায়ুকল আবিষ্কার করে। উনি কি করে? বায়ুকল আবিষ্কার করে। তাহলে এখান থেকে কিন্তু আল মাসুদি থেকে 3টা প্রশ্ন আসবে। এনসাইক্লোপিডিয়া কত খণ্ড? 30 খণ্ড। এই এনসাইক্লোপিডিয়া কে লেখেন? আল মাসুদি। আল মাসুদির কর্মকাণ্ড কোনটা? বায়ুকল আর এনসাইক্লোপিডিয়া। আরেকটা তোমার ভিন্নতা দিয়ে দিল না, 1 নাম্বার 2 নাম্বার 2 ও 3 এইভাবে বহুপদী প্রশ্ন আসতে পারে। রনজেন্টের সাথে কার সম্পর্ক? এক্স-রে। আর অরেস্টেড কি করে? বিদ্যুৎ দিয়ে সবকিছু ধারণা দেয়। হ্যাঁ, ক্লিয়ার? এবার এরপরে এই আবিষ্কার থেকে দুটো, এই 5টা লাইন থেকে দুটো এমসিকিউ আউট তোমাদের। আবারও রিপিট করি যে আর্যভট্ট শূন্য, ইরাটোথিনিস পৃথিবীতে একা। আর্যভট্ট শূন্য ধারণা দেয়, ইরাটোথিনিস কি? পৃথিবী একা। পৃথিবী একা মানে পৃথিবী ব্যাসার্ধ নির্ণয় করে। ক্লিয়ার? হায়ানের আলোতে খোয়ারেজমি এলজেব্রা দেখলো। হায়ান সেটা কার সম্পর্ক? আলো। ইনি আলোক বিজ্ঞানের স্থপতি। কে? হায়ান। বা হায়ান যা থাকবে, হায়ান। এরপরে কি? আচ্ছা, খোয়ারেজমি আল জাবির বই লেখে, সেখানে এলজেব্রা শব্দটা ব্যবহার করে। ফেলিস সোজা ধর্ম ছাড়া হয়ে পিথাগোরাসের গণিত শিখলো। লাইনগুলো মুখস্থ করে ফেলবো। ফেলিস কি? সূর্যগ্রহণে ভবিষ্যৎবাণী করে। আর লোবেস্টনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। এরপরে আছে পিথাগোরাস গণিত আর জ্যামিতি। এরপরে এন মাসুদির বায়ুকল, রনজেন্টের এক্স-রে চলে। এন মাসুদি কি? এনসাইক্লোপিডিয়া লেখে 30 খণ্ড, আর বায়ুকল আবিষ্কার করে। রনজেন্ট কি? এক্স-রে। আর অরেস্টেড বিদ্যুৎ সম্পর্কিত ধারণা। হ্যাঁ, এটা ক্লিয়ার?
এবার আমরা কিন্তু আগে 1 ঘন্টা এমসিকিউ গুলো শেষ করবো, 80টা এমসিকিউ বেছে বেছে। এরপরে দেখো 80টা এমসিকিউ, প্রথম আরেকটা কিন্তু মৌলিক রাশি 7টা, ওটা পড়াইছি কিন্তু, ওটা একটু দেখে নেবা, দিদির সময় মতো তার ভাতা পেলো। হ্যাঁ, এবার দেখো এখানে কিছু একক আছে, এই এককগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। যে তোমার এককের একটা চার্ট আছে, আমি দিয়ে দিচ্ছি, দেখো যে তোমার ত্বরণের একক মাত্রা কি, দেখো আগে মাত্রা বের করতে হবে, একক বের করতে হবে। ত্বরণের একক মাত্রা ms/2। হ্যাঁ, আর মাত্রা কি T−2। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এই একক এবং মাত্রা থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, বের করার এখন দরকার নেই, মুখস্থ করে ফেলো। বলের আছে, এ দেখো কেজি, বলের একক নিউটন, আর ml/2 T−2। দেখো পরীক্ষায় যেই দেখো এখান থেকে প্রশ্ন চলে আসছে, হলে যে মনে করবা যে স্যার যা বলছে তাই। হ্যাঁ, এবার দেখো কাজ নিউটন মিটার, এবং এর একক আছে ml/2 T−2। এই কটা একক একটু মুখস্থ করে ফেলবা কিন্তু। হ্যাঁ, ক্লিয়ার? কি এবার দেখো, এবার আছে তোমাকে আছে একটা বলছিলাম ডেকে হেকে। হ্যাঁ, ডেকে হেকে। এবার দেখো এটা ক্লিয়ার, এই কটা থেকে একটা এমসিকিউ পাবা, মনে করো পেয়ে গেছো, তাহলে 3টা এমসিকিউ কিন্তু তোমাদের নিশ্চিত করে দিলাম। একটা ম্যাথ থেকে আসবে, আরেকটা দেখো এটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে দিচ্ছি ডেকে হেকে কিল মারো। হ্যাঁ, লেখো ডেকে হেকে কিল মারো। হ্যাঁ, ডেকে হেকে কিল মারো, গিগা টেরা পেটা একাই। হ্যাঁ, গিগা টেরা পেটালো একাই। হ্যাঁ, তাহলে ডেকে হেকে কিল মারো, গিগা টেরা পেটালো একাই। তাহলে এই আছে ডেকেতে কি ডেকা, এটা 10⁻⁴। হেকাতে কি বলো, হেক্টো 10⁻²। কিলো 10⁻³ মারোতে কি হবে বলো? হ্যাঁ, মেঘা মারোতে কি হবে? মেঘা। এবার 3 করে বাড়তেছে কিন্তু 6। গিগা 3 করে বাড়তেছে, দেখো কোনটা 9। টেরা 10⁻12। পেটা 10⁻15। তারপরে একজাতে 10⁻18। এটা বুঝতে পারছো? এটা বোঝা গেছে? এর উল্টো, হ্যাঁ, সেই ডিসি আছে, ডিসি এবং মিলি মাইক্রোতে। হ্যাঁ, এর উল্টো, এই একটা করে মনে রাখতে পারলেই হচ্ছে আর কি। এরপরে দেখো এখানে আরেকটা বিষয় একটু আমাদেরকে মনে রাখতে হবে, একক গেল। আর এই সূত্রগুলো কি মনে আছে? এখানে এই সূত্র রিলেটেড যে কোনো একটা ম্যাথ আমরা পাবো। দেখো সূত্রগুলো তো আলোচনা করি, এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেবে আর কি, আর কিচ্ছু না। দেখো প্রথমে দৈর্ঘ্য কি m+v গুণ ভিসি। অনেক সময় ভিসির মান ডিরেক্ট দেওয়া থাকবে না, ভিসি সমান কি s/n। তারপরে দেখো এখানে আবার আছে তোমার, এটা আবার ডি সমান লিখতে পারি আমরা, একই জিনিস ডি সমান লিখতে পারি। আবার ডি সমান আছে l যোগ আছে সি গুণ এলসি, এভাবে লিখতে পারি। হ্যাঁ, এরপরে দেখো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। একটু সূত্রগুলো লেখো, পরিমাপকৃত মান গুণ 100।
এই এই কটা রিলেটেড সূত্র থেকে কিন্তু তোমার একটা ম্যাথ আসবে, বুঝতে পারছো? আর অনেক সময় ভিসি ডিরেক্ট দেওয়া থাকবে না, তোমার অনেক গাইডে অনেকভাবে দেওয়া আছে। এস এর মান 1 থাকে, একটা 20 করে নিবা, তাহলে 0.0 এত মিটার এটা মিলিমিটার। এটাকে তোমার সেন্টি করতে গেলে কত হবে? 10 দিয়ে ভাগ করে নেবো। হ্যাঁ, 10 দিয়ে ভাগ করলে কি হবে? এটা সেন্টিতে আসবে, সেন্টিতে করে নেব। আর এখানে তোমার আয়তনে তোমার ত্রুটি চাই, আপেক্ষিক ত্রুটি চাই, বা ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি চাই। যে সময় তোমার এই মানটা দেওয়া থাকবে না, মানে চূড়ান্ত ত্রুটি, অনেক সময় আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে না, চূড়ান্ত ত্রুটি বের করে নিতে হয় না টাইপ ভিত্তিক, সে সময় কিন্তু তোমার 0.055 ধরে নিতে হয়। কিন্তু এটা না দেওয়া থাকলে ধরে নিয়ে ম্যাথ করবো আর কি, পরীক্ষায় ম্যাথ করার সময় আমরা ওটা আলোচনা করবো। এটা ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় থেকে কিন্তু এই 5টা প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে এই 5টা, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না আল্লাহর রহমতে। হ্যাঁ, এবার দ্বিতীয় অধ্যায় দেখো। দ্বিতীয় অধ্যায় একটা জিনিস একটু লেখো, এখানে বৃত্তাকার গতি কারা? দ্বিতীয় অধ্যায় করছেন, দ্বিতীয় অধ্যায় বৃত্তাকার। বৃত্তাকার আছে, এর উদাহরণ কোনগুলো? কাটার ঘড়ির কাটার গতি, ঘড়ির কাটার গতি লিখে নাও, ঘড়ির কাটার গতি, ফ্যানের পাখার গতি। তাহলে বৃত্তাকারের আছে, এর উদাহরণ কোনগুলো? হ্যাঁ, ঘড়ির কাটার গতি, ফ্যানের পাখার গতি, মনে থাকবে। উপবৃত্তাকার দেখো, উপবৃত্তাকার এর উদাহরণগুলো কি? সূর্যের চারিদিকে পৃথিবী, সূর্যের চারিদিকে পৃথিবী, বা অন্য গ্রহের গতি, অন্য গ্রহের গতি। বোঝা গেছে? এবার দেখো সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। হৃৎপিণ্ডের স্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি ইত্যাদি আর কি। হ্যাঁ, এবার এখানে প্রচুর পরিমাণে বিশেষ দ্রব্যবস্তু দিয়ে লেখো যে রৈখিক ও চলন গতি শুধুমাত্র সরল রৈখিক হতে পারে, সরল রৈখিক হতে পারে। তাহলে রৈখিক এবং সরল গতি কি হবে? শুধুমাত্র সরলরৈখিক হতে পারে। ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হবে, ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হতে পারে, তাই না? এরপরে দেখো পর্যায়বৃত্ত গতি, বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক, তিনটাই হবে। তাহলে একটা জিনিস একটু মনে রাখতে হবে, বৃত্তাকার গতির উদাহরণ কি? ঘড়ির কাঁটার গতি, ফ্যানের পাখার গতি। বৃত্তাকার, উপবৃত্তাকার সূর্যের চারিদিকে পৃথিবী বা অন্য গ্রহের গতি। সরলরৈখিক হৃৎপিণ্ডের স্পন্দন। এখন রৈখিক গতি ও চলন গতি শুধুমাত্র সরলরৈখিক হবে, ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হবে। পর্যায়বৃত্ত গতি কি হবে? বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হবে। এখন যদি তোমাদের প্রশ্ন করি, দেখো চলন গতি বৃত্তাকার, কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক হতে পারে? কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক হতে পারে? হ্যাঁ, পর্যায়বৃত্ত। এই 4টা উদাহরণ থাকলো, পর্যায়বৃত্ত যেটা থাকবে সেটা ঠিক দিবা। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে? পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? এখন এর পরের কোশ্চেনটা দেখি আমরা। এখানে 5-6টা টাইপ দেখব। এর পরের টাইপটা দেখো, এটা মুছে দিলাম, ওটা শেষ।
এর পরের টাইপ, একটি বস্তুকে ধাক্কা দিয়ে না উল্টিয়ে যে গতি লাভ করে তাকে কি বলবো? একটি বস্তুকে ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে যদি সেটা না উল্টায় যে গতি লাভ করবে সেটাকে কি বলবো? চলন গতি। সেটাকে কি বলবো? চলন গতি। হ্যাঁ, মনে করো পাহাড় থেকে কোনো কিছু পড়ে যাচ্ছে, আমি ধরে রাখছি, হ্যাঁ, এটা উল্টাই যায়নি, মানে ওটাকে এখন উল্টাই পড়িনি, এর ফলে যে ও যে গতিটা লাভ করছে সেটাকে কি বলবো আমরা? চলন গতি। দেখো সরল দোলকের গতি কোন ধরনের গতি? সরল দোলকের গতি কোন ধরনের গতি? স্পন্দন গতি। মনে রাখবা, সরল দোলকের গতি, সরল দোলক, সরল দোলক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা স্পন্দন গতি, স্পন্দন গতি। তাহলে সরল দোলকের গতি কি হবে? স্পন্দন গতি। এই স্পন্দন গতির আরো কিছু উদাহরণ মুখস্থ করে, এটা একটা এমসিকিউ তোমরা মনে করো আউট তোমাদের এই রিলেটেড একটা কোশ্চেন। স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি একই জিনিস, কিন্তু স্পন্দন গতি, দোলন গতি বা কম্পন গতি একই, যে কোনো একটা নামে আসতে পারে। এই স্পন্দন গতি, দোলন গতি আর কম্পন গতি, এই এক লোকের তিনটা নামে ডাকতেছে। কারা? এদের উদাহরণগুলো কারা? এক, ঘড়ির পেন্ডুলিয়াম, ঘড়ির উদাহরণগুলো মুখস্থ করে ফেলবা, পেন্ডুলাম। দুই নাম্বার গিটার, গিটারের তার, গিটারের তারের গতি, তারের গতি বা বেহুলার, বেহুলা আছে না বাজানোর। এবার দেখো দোলনার গতি, দোলনার গতি। হ্যাঁ, দেখো কম্পনশীল সূচ্ছলাকার গতি, হ্যাঁ, কম্পনশীল, কম্পনশীল, এই কটা দিয়ে উদাহরণগুলো আসছে, একসাথে দিয়ে দিচ্ছি আমি। কম্পনশীল সূচ্ছলাকার গতি, সূচ্ছলাকার গতি। তাহলে এই স্পন্দন, দোলন আর কম্পন গতি দিয়ে যত উদাহরণ, এর বাইরে নাই আর, মুখস্থ করে ফেলবা। তাহলে এদের উদাহরণ বললে এই কটা থাকবে, এই কটা থাকবে। বা বাতাসের অণুতে সব যে কম্পন সৃষ্টি হয় সেটাও কিন্তু এই স্পন্দন বা চলন গতির উদাহরণ। বুঝতে কষ্ট হয়েছে কিনা? হ্যাঁ, এই পার্ট থেকে একটা এমসিকিউ পাবো। এখন যেটা আলোচনা করবো এখান থেকে 1,000,000% প্রশ্ন পাবো, মিস নাই। এখন যে দুটো জিনিস শেখাবো এখান থেকে 100% এমসিকিউ পাবাই পাবো, যে দেখবা, এটা বুঝে দেবো। এবার দেখো, তাহলে আবার একটু বলো তো, চলন আছে, স্পন্দন গতি, ঘূর্ণন গতি বা কম্পন গতির উদাহরণগুলো কি কি? পেন্ডুলামের গতি, তারপরে সূচ্ছলাকার গতি, আর কি কি? হ্যাঁ, গুড। এবার দেখো স্কেলার রাশি, নিচের কোনটি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এখান থেকে একটা এমসিকিউ আউট, এটা একেবারে ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। এখান থেকে একটা এমসিকিউ আমরা পাবোই পাবো। হ্যাঁ, দেখো টেকনিক দেখো, বিকাশের, বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে, দুর্দিনে ভাসালো। এই দুটো লাইন মুখস্থ করে ফেললো, পরীক্ষার হলে যে মনে করবো যে স্যার কি ম্যাজিক দিল আর কি। বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো, বিকাশের দৈব ক্ষমতা কি করলো? দুর্দিনে ভাসালো। বিকার, এই কাতে কাজ, কাজ উদাহরণ। এই সেতে শক্তি, শক্তি কি? স্কেলার রাশি। এই দৈবতে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি? স্কেলার রাশি। এই ক্ষমতাই ক্ষমতা, ক্ষমতাটা কি? আছে স্কেলার রাশি। তাতে তাপমাত্রা, তাপমাত্রা কি? স্কেলার রাশি। আর দরের সাথে দূরত্ব, দূরত্ব কি? আর দিনেতে দূরত্ব, দূরত্ব কি? স্কেলার রাশি। এই ভতে ভর কি? আর সাথে সময়, এইগুলো কি? সবগুলো, এই সবগুলো কি? স্কেলার রাশি। একেবারে ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা। এটা যদি এটা বাদ দিয়ে বাকি সব কি? স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা বাদ দিয়ে সব ভেক্টর রাশি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। একটা এমসিকিউ আউট। তাহলে তোমাদের কিন্তু 3-4টা এমসিকিউ বলে দিচ্ছি। পরীক্ষার হলে আসলে, বাইরে বের হলে মনে করবা, হ্যাঁ, স্যার কি দিচ্ছে।
ওই 14 ঘন্টা 20 ঘন্টা 26 ঘন্টা অনশট করা লাগবে না, 2 ঘন্টা অনশটে সব ক্লিয়ার করে দেবো। এগুলো অনশট না, না না, এই যে যারা অনলাইনে দিচ্ছে এগুলো এখন একটা ভাওতাবাজি আছে। ওরা যা পড়াচ্ছে এই রেদওয়ান রিফাত বই, আবুলও যদি এটা পড়াই, গ্রামের খালাতো ভাই আবুল মোকসেদ এই 26 ঘন্টা ক্লাস দেয়, তারপর বাইরে কিছু আসে না, ওই সব তো পড়াচ্ছে কিছু সব আছে, সব আছে, ও সব বাঁধবে। এরকম 20টা কোশ্চেন দিয়ে বাঁধাতে হবে, 80টা এমসিকিউ দিয়ে রেকর্ড হচ্ছে। দেখো, পথে কাজ, সাথে শক্তি, দৈর্ঘ্য, ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দূরত্ব, ভর, সময়। আমি একটু ফাস্ট বলছি, যেহেতু আগে পড়ানো হয়েছে, তোমাদের আচ্ছা একটু রিমাইন্ডার দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা ক্লিয়ার? এবার এটা কিন্তু মুখস্থ করে ফেলবা, আল্লাহ রাস্তাটা মানে ভুলবা না, তোমার জাতি জাতি আস্তে আস্তে সব পড়তে যাওয়া পাবা এটা। হ্যাঁ, এরপরে দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবানটা মেখে নেতো। ভাইরে বলতো ভাই তাড়াতাড়ি সাবানটা মেখে নেতো। ভাইতে কি ভরবেগ, ভরবেগ। তাড়াতাড়িতে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, বুঝছো? আর আবার তড়িতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, আর সাথে স্মরণ, সাথে স্মরণ, এই বতে বল। হ্যাঁ, আর মতে মন্দন, মন্দন মন্দন। হ্যাঁ, আর ততে আছে ত্বরণ। এইগুলো কি সব ভেক্টর রাশি। তাহলে এই স্কেলার এবং ভেক্টর রাশি এমসিকিউ যদি মিস করো তাহলে কি হবে বলো তো? মহাপাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এখান যদি মিস হয়ে যায় তাহলে মহাপাপ হয়ে যাবে, বোঝা গেছে? একেবারে মুখস্থ করে ফেলবা তোমরা, এটা ক্লিয়ার? এরপরে দেখো, মুছে দিচ্ছি, ক্লিয়ার? এটা ওটাই সৃষ্ট। 6 নম্বর দেখো, এখানে এই একটা দূরত্ব। হ্যাঁ, এই এটা এখান থেকে ঘুরে এখানে আসছে, এটা এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াই দ্বারা কি প্রকাশ করতেছে? দূরত্ব প্রকাশ করতেছে না সরণ প্রকাশ করতেছে? সরণ। গুড, সরণ। আমি এখান থেকে এই সমস্তগুলো পথ, এই সমস্ত পথের এটা কি আমার দূরত্ব, আর যেটুকু বাকি থাকছে সেটা কি সরণ। তাহলে এখান থেকে কি আর কনফিউশন থাকবে? আমি এখান থেকে মুজগুনি থেকে বয়রা বাজারে গেলাম, এই বয়রা বাজার থেকে এই উল্লাস পার্কে আছি, তাহলে আমার এখান থেকে এই যে দূরত্ব, এটা কি দূরত্ব, এগুলো সব কি দূরত্ব, এগুলো সব দূরত্ব। আর যেটুকু বাকি আছে এটা কি সরণ। মনে থাকবে তো? দূরত্ব এবং সরণ রিলেটেড একটা কোশ্চেন পাওয়া, বোঝা গেছে? তাও এই উদাহরণ থেকে 22 না 21 এই উদাহরণটা হুবহু দিয়েছিল, হুবহু। এবার দেখো এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তোমার 7 নম্বর টাইপের এই অধ্যায় 7 নম্বর কোশ্চেন হচ্ছে যে একটি বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে এইরকম 4 মিটার গেছে, এরপরে এইরকম উত্তর দিকে 3 মিটার গেছে। তাহলে এখানে দূরত্ব এবং সরণের পার্থক্য চাইছে, ভালোভাবে বুঝবা, প্রশ্ন বুঝবা কিন্তু। দূরত্ব সরণ দেখো এর পার্থক্য, অনেক সময় স্পেসিফিক ভাবে দূরত্ব চাই, আবার স্পেসিফিক ভাবে সরণও চাইতে পারে, আবার দূরত্ব আর সরণের পার্থক্য চাইতে পারে। এখান থেকে 3টা প্রশ্ন হবে, তোমরা ভালোভাবে খেয়াল করবা কিন্তু। আমার প্রশ্নটা কি বলছে? তাহলে আমার যদি দূরত্ব বলে, আমি যদি শুধু দূরত্বটা নির্ণয় করি, এই যে সম্পূর্ণ যে পথ এটা আমার দূরত্ব কত 7। যদি শুধু সরণ চাইতো, শুধু সরণ, তাহলে আমার এখান থেকে এইটুকু সরণ, তাহলে আমি এটাকে পিথাগোরাস করবো, এ বি সি। তাহলে এ সি স্কয়ার সমান কি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এখানে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এই রুট কভার ওঠানোর জন্য কি রুট দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 16 আর 9 কত 25।
25, তাহলে কত 5, তাহলে আমার সরণ কত কত হয়েছে 5। আবার এই দূরত্ব সরণের পার্থক্য যদি চাইতো, তাহলে 7 - 2, তাহলে কত দিতাম 2। তাহলে এই একটা জায়গা থেকে কয় ধরনের প্রশ্ন আসতে পারে? 3 ধরনের। বুঝতে পারছো? যদি দূরত্ব চাইতো এই সমগ্র পথের যে যোগফল সেটাই দূরত্ব। ক্লিয়ার? এবার আরেকটা জায়গা এখান থেকে আরেকটা ঝামেলা করে যে একটু লক্ষ্য করো যে বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে চাই, বৃত্তাকার, হ্যাঁ বস্তুটা বৃত্তাকার হয়। শর্টকাট শেখাচ্ছি। বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে কি হয় লামিয়া, বুঝতে পারছো তো স্যার? বোঝা গেছে তো ভালোভাবে? এই রিলেটেড একটা এমসিকিউ পাবা তোমরা, আমার মন বলতেছে এই অধ্যায় থেকে ওই বৃত্তাকার উপবৃত্তাকার ওই রিলেটেড একটা, স্কেলার ভেক্টর রাশি থেকে একটা, আর ম্যাথ রিলেটেড দিলে এই রিলেটেড একটা দেবে। শুধু এই মান যে দেবে এমন না, মান চেঞ্জ করে দিতে পারে, এই রিলেটেড দিতে পারে। হ্যাঁ, আমি টাইম ভিত্তিক করাচ্ছি তো। দেখো এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন এখান থেকে। হ্যাঁ, বাসায় যে টেস্ট পেপার ধরে দেখবা যে তুমি সব প্রশ্ন পাচ্ছো, টেস্ট পেপার একটা প্রশ্ন আটকাবে না যদি আজকের ক্লাসটা ফিল করতে পারো। এই দেখো 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? হ্যাঁ, তাহলে এখানকার শর্টকাট শেখাই দিচ্ছে। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন যদি কখনো আসে, সরণ বৃত্তাকার বস্তু যদি সরণ নির্ণয় করতে বলে, বৃত্তাকার বস্তু এমনি ত্রিভুজ ওই রিলেটেড, তাহলে তো আমরা ওইভাবে বের করবো আগের নিয়মে। বৃত্তাকার রিলেটেড যদি সরণ যদি বলে, তুমি শর্টকাট মনে রাখবা, সরণ সমান কি ব্যাসার্ধ স্কয়ার প্লাস ব্যাসার্ধ এর হোল স্কয়ার রুট ওভার। হ্যাঁ, তাহলে এটা ব্যাস, তাহলে এটা তো ব্যাস, তাহলে এর অর্ধেক করলে কি হবে? ব্যাস কত 10, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে 5, তাহলে 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার রুট ওভার, তাহলে 5 × 25, তাহলে কত হয় 50। উত্তর কত হয় এখানে? 7.071। তাহলে বুঝতে পারছি আমরা এই রিলেটেড শর্টকাটটা মনে রাখবা, কিন্তু যা থাকবে ব্যাসার্ধের হোল স্কয়ার, ব্যাসার্ধের হোল স্কয়ার রুট ওভার। তুমি সারাদিন বাসায় ঘরে সারাদিন পড়বা, কোনো লাভ হবে না এই ফ্যাক্টরগুলো মাথায় ক্লিয়ার না করা পর্যন্ত। ওই চাষিন বেশি বোঝো তো, বাসায় সারাদিন পড়লে কোনো লাভ হবে না, মনে করছে এখানে আসলে টাইম লস হয়ে যাবে। দেখবি টোটাল 7টা অধ্যায়ের এমসিকিউ টেনে দেবো। আমার 2 থেকে 2.5 ঘন্টা টাইম দেবে, আমি টোটাল 20টা সিকিউ সলভ করবো আর এমসিকিউগুলো টেনে দেওয়ার চেষ্টা করবো। এবার দেখো ক্লিয়ার, এটা মুছে দিলাম, ওঠানো শেষ। এবার দেখো বুঝতে কারো কষ্ট হচ্ছে কিনা, আমি দ্রুত টানতেছি, বুঝতে কারো কষ্ট হচ্ছে? এবার দেখো দূরত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই দূরত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? কোন যন্ত্র ব্যবহার হয় বলো তো? স্পিডোমিটার। তাহলে দূরত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্পিডোমিটার। আবার একটু বলো, দূরত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হ্যাঁ, আর এই স্পিডোমিটার কোন এককে প্রকাশ করা হয়? কিলোমিটার/আওয়ার এককে কিন্তু প্রকাশ করা হয়। ও যে এককটা নির্দেশ করে সেটা কি? কিলোমিটার/আওয়ার। বুঝতে পারছো? এবার এখান থেকে কিন্তু ম্যাথ দেয়। হ্যাঁ, দেখো এখান থেকে ম্যাথ দিতে পারে, এটা একটা ম্যাথ আমরা একটু করি, এটা মুছে দিলাম। এখান থেকে একটা বা দুটো ম্যাথ আসবে। দেখো বস্তুর বেগ 15 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5 মিটার/সেকেন্ড হয়। এক্ষেত্রে ত্বরণ কত? তাহলে আমার এ বের করতে হবে। ত্বরণের সূত্র কি? U/T। তাহলে এখানে ভি কত বলো?
ভি কত? এই 5 মিটার শেষ বেগ 5, আদি বেগ কত? 15, আর সময় কত? সময় কই? 3 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? মাইনাস কি কত হয়েছে? যা আসে তাই, এটা কত হচ্ছে? পয়েন্টে আসবে, যা আসবে আমি জানি না, বের করো এটা। তাহলে ক্লিয়ার, যা আসবে তাই। বোঝা গেছে? এই রিলেটেড ম্যাথ একটা পাবো আমরা শর্টকাটে। এবার দেখো, এবার গতির সমীকরণ কয়টি? গতির, দেখো গতির সমীকরণ কয়টা? পারবা? কয়টি? বলো তো, গতির সমীকরণ কয়টি? 4টি। গতির সমীকরণ কয়টা? 4টা। 1 নাম্বার ভি সমান ইউ প্লাস এটি। 2 নাম্বার ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a এস। 3 নাম্বার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। 4 নাম্বার এস সমান ভি প্লাস 2 ইন্টু টি। তাহলে গতির সমীকরণ কয়টা? 4টা। একটু দ্রুত লিখে নাও গতির সমীকরণ তাহলে কটা? 4টা। এই 4টা সমীকরণ একেবারে ওঠাই ফেলো। এই 2.5 ঘন্টার ক্লাস তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে চলছে। তোমার লাইফকে ঘোরাই দিতে পারবে আজকে 2.5 ঘন্টা ক্লাস, গেম চেঞ্জার ক্লাস হবে। ক্লিয়ার? এরপরে দেখো পরন্ত বস্তু সূত্র, ওটা তো শেষ কাজ। এই ধরনের ক্লাসগুলো আগে আমরা খুলনাতে প্রচুর পরিমাণে নিচ্ছি গত বছরগুলোতে, 4 ঘন্টা 3 ঘন্টা করে, মানে যেটা 1 বছরে যেটা হয় না 5-7টা ক্লাসে হয়ে যায়। ওই 1-2 জনের বাসায় এইভাবে ক্লিয়ার করা যায় না। দেখ, পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে? সূত্র, পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে বলো তো? গ্যালিলিও। গ্যালিলিও, গ্যালিলিও। তাহলে পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে? গ্যালিলিও। মনে থাকবে? পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করে? গ্যালিলিও। এবার দেখ, এখান থেকে পরন্ত বস্তু রিলেটেড যদি কোনো ম্যাথ আসে পরীক্ষায়, আমাদের কিন্তু কেউ পারবো না, মিস করবো আর কি। এটা শর্টকাট শেখাই দিই। পরন্ত বস্তু রিলেটেড যদি কোনো ম্যাথ আসে, v1/v2 t1/t2 সমান √h/√h2, এই সূত্র থেকে আমরা ম্যাথের সলিউশন বের করতে পারবো। হ্যাঁ, পরন্ত বস্তু যত সূত্র সব কম্বাইন সূত্রটা একটু লিখে নাও। v1/v2 t1/t2 এবার √h1/h2। তাহলে এটা ম্যাথ করে ফেলি আমরা মুক্তভাবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে তিন সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? পারবো এটা? তাহলে এখানে দূরত্ব আর সময় রিলেটেড, তাহলে আমরা এইটুকু নিয়ে করব। পারবো না এটা? পারবো এটা? দেখাই দেবো নাকি? হ্যাঁ, দেখো t1 সমান কত? 6 সেকেন্ড। t2 সমান কত? 3 সেকেন্ড। h1 সমান কত? 72। আর h2 সমান কি? বের করতে পারবো না এরা এই দুটো সূত্র থেকে? আমার তো এখানে সময় আর দূরত্ব আছে, এই জন্য যদি ওখানে বেগ থাকতো তাহলে বেগ রিলেটেড আমরা করে ফেলতাম। বুঝতে পারছিস না? এবার দেখ, ক্লিয়ার? এবার মুছে দিলাম এটা, ওটাও শেষ। এবার দেখো পরের কোশ্চেন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ
দূরত্বে বেগের কত গুণ হবে, বেগের কত গুণ বৃদ্ধি পাবে। এটা তাহলে কোনটা দিয়ে করো বলো তো? তাহলে এটা কি বেগ আর, হ্যাঁ, তাহলে v1 বাই v2 সমান h1 বাই h2 রুট ওভার। এটা দিয়ে পারবো না আমরা? এটা এখান থেকে কিন্তু v2 বের করতে হবে, v2 দেওয়া নাই। ক্লিয়ার? হ্যাঁ, বিনা বাধায় পড়ন্ত বস্তু ছেড়ে দিলে তাহলে তোমার উচ্চতা কত, 4 গুণ না? হ্যাঁ, 4h1 দেবো, 4h1 এবার h কেটে যাবে, এটা করাই দিই তাহলে। হ্যাঁ, দেখো স্থির অবস্থা থেকে বিনা বাধায় বস্তু ছেড়ে দিলে 4 গুণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা আছে এমনিতে h1 দূরত্ব, আর h2 সমান কি, ওর 4 গুণ। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, যদি আমরা ভ্যালু বসাই এসে h1 বাই এই h2 মান কি, 4h1 রুট ওভার, হ্যাঁ, v1 বাই v2। এবার এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা কত হচ্ছে বলো তো, 1/4 রুট ওভার। হ্যাঁ, তাহলে 1/4 রুট ওভার হলে কি, v1 বাই v2। তাহলে এখানে রুট ওভার যদি ওটাই দেয় তাহলে কি হচ্ছে, হাফ হাফ। তাহলে v2 সমান কত হচ্ছে, আর গুণন করো 2v1, এর এত গুণ। বুঝতে পারছো? এবার এখন গ্রাফ রিলেটেড একটা ম্যাথ এমসিকিউ এটা পাবা। তাহলে অধ্যায়তে কিন্তু আমরা 5টা এমসিকিউ আসবে। শুরুতে কি বললাম, বৃত্তাকার উপবৃত্তাকার ওই রিলেটেড, ওখান থেকে একটা এমসিকিউ আসবে। তারপরে স্কেলার রাশি ভেক্টর রাশি রিলেটেড উদাহরণ থেকে এমসিকিউ আসবে। তারপরে ম্যাথ রিলেটেড এমসিকিউ আসবে। তাহলে ভালো আছেন? আর এই যে ম্যাথগুলো দেখালাম এখান থেকে, আর এখন এই গ্রাফ বা চিত্র রিলেটেড একটা এমসিকিউ দিতে পারে আর কি। হ্যাঁ, দেখো মুছে দিলাম এটা। দেখো মুছে দিচ্ছি। একটা টেকনিক মনে রাখো, সসের বস প্রাণ সস, এই টেকনিকটা মনে রাখবো। সসের বস, সসে কি, স্মরণ বনাম সময়ের খেলা হবে। এখানে 2 ধরনের খেলা হবে, একটা খেলা হবে স্মরণ বনাম সময়ের খেলা, আর একটা খেলা কি হবে, বেগ বনাম সময়ের খেলা। এই 2 ধরনের খেলায় 2 ধরনের দর্শক উপস্থিত থাকবে। এখানে স্মরণ বনাম সময়ের খেলায় দর্শক থাকবে কে, বেগ। আর বেগ বনাম সময়ের খেলায় দর্শক থাকবে কে, ত্বরক। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু। তাহলে বেগ কাকে বলে, সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলবো, বেগ। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলবো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ক্লিয়ার? মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এখন দেখো ফিগারটা একটু দেখতে হবে খুব সুন্দরভাবে। আলোচনাগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ হতে চলছে। দেখো এখানে টি, এখানে এস, ঘটনা দুইটা একই। দেখো এই কথা বলিস না, এখানে টি আর এখানে ভি, দুটো চিত্র একই। এখানে এই রেখা দিছে, এই রেখা দিছে, দুটো কিন্তু দেখতে একই, কিন্তু এক পলকে বললে যা সম্পর্ক বললে গেল একটি পলকে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, দুটো দেখতে একই, কিন্তু খেলাটা কি হচ্ছে, এই স্মরণ থাকলে কি থাকবে, বেগ। এখানে বেগ থাকলে কি থাকবে, ত্বরণ। দেখতে দুটো একই, শুধু এখানে এস আর ভি, এই দুটো খেয়াল করবা কিন্তু পরীক্ষায় তোমরা। যদি এরকম থাকে এটাকে কি বলবো, শূন্য বেগ, শূন্য বেগ। আর এরকম থাকলে এটাকে কি বলবো, শূন্য ত্বরণ, শূন্য ত্বরণ বা সমবেগও বলতে পারবে এটার ক্ষেত্রে। ক্লিয়ার? ঠিক আর কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখো ঘটনা সব একই, প্রায় কম্পারিজন করে বললে সেটা বেশি মনে থাকবে। এবার দেখো এটা এস, এটা টি, এটা কি, এটা ভি, এই রেখা দিচ্ছে, এটাকে কি বলবো, সমবেগ। এই ঘটনাকে কি বলবো, চিত্র এইভাবে দিয়ে যাবে, সমবেগ। এটাকে কি বলবো, সমত্বরণ। ক্লিয়ার?
ফ্যাক্টরগুলোতে কি ঝামেলা হবে? প্রবলেম হবে? এবার দেখো, আমি দুটো কম্পারিজন করে বলছি, এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। এটা টি, এটা এস, এটা টি, এটা ভি। এবার উপর থেকে নিচে দিচ্ছি, এর উপর থেকে নিচে। এটাকে কি বলবো? ঋণাত্মক সমবেগ। এটাকে ঋণাত্মক সমবেগ। আর এটাকে কি বলবো? মন্দন। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে তো? তুলনামূলক পার্থক্য মাথায় ঢুকছে তো? শিওর? 100% শিওর তো? এবার এই ঘটনাকে কি বলবো? এই ঘটনাকে কি বলবো? এই ঘটনাকে কি বলবো? এখানে দুটো ঘটনা ঘটতেছে। ও একই, ও একই, ও একই, ও একই, থামাবো। ও একই শূন্য বেগ, ও এ শূন্য বেগ, আর এ বি সমবেগ। বোঝা গেছে? ও একই শূন্য বেগ, আর এ বি সমবেগ। এবার এই ঘটনাকে কি বলবো বল? এ বি সি ডি। এখন তুই বলতে পারবি না, তোর প্রশ্ন থাকবে স্যার এখানে ভি আছে না এস আছে? এস দিলাম। আগে না দিয়ে তুই আগে প্রশ্ন বলতে পারবি না। এ বি কি? এটা এটা ঋণাত্মক সমবেগ। বোঝা গেছে? আবার এই একই জিনিস এখানে যদি ভি দিতাম, হ্যাঁ না দেখ, এটাকে যদি ভি দিতাম তাহলে কি হতো? সমতরণ। এটা শূন্যতরণ, এটা মন্দন। এটা কি? এটা কি? মন্দন। এটা মন্দন। এই ফ্যাক্টর থেকে কিন্তু এমসিকিউ আসবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ডান। এর বাইরে এমসিকিউ আসার সাধ্য নাই। এই অঙ্কে আমরা বলছি এর বাইরে এমসিকিউ আসার স্পট বা কোনো সার দেখাবে না। হ্যাঁ রেকর্ড। এর বাইরে এই রিলেটেড যদি বাইরে আসে তো আমার গলা কাটা যাবে। যা। হ্যাঁ রেকর্ড, রেকর্ড অন রেকর্ডে আছে। এই তাহলে এই অধ্যায় থেকে আমরা 15টার মতো এমসিকিউ পড়লাম। হ্যাঁ, এই 15টা এমসিকিউ যদি ফিল করতে পারিস তাহলে এই অধ্যায় তোকে এমসিকিউকে ঘায়েল করার ক্ষমতা কারণ নাই ইনশাল্লাহ। এবার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় অনলি 5টা এমসিকিউ পড়াবো ভাই। আজকের ক্লাসটা কিন্তু খুব ইফেক্টিভ হতে চলছে। এই এক ক্লাসে তোর ক্লাস নিশ্চিত হতে পারে যদি মনোযোগ দিতে পারিস। এরকম বহুত গেম চেঞ্জ করছি আমি। এবার দেখ তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় বল। বলের একক কি? মিটার, কেজি মিটার, ইনভার্স 2। আর এটা কি? মাত্রা। এই জায়গাটা কিন্তু খেয়ে ফেলবি। এই একক মাত্রা থেকে দুটো প্রশ্ন আসবেই আসবে, 1,00,00,000% আসবে। এটা যদি না দেয় তার প্রশ্ন গ্রান্টেড হবে না। ক্যামেরার সামনে বললাম, এই প্রশ্ন যে প্রশ্নকর্তা যদি না দেয় তার প্রশ্ন গ্রান্টেড হবে না। হ্যাঁ, ভরবেগ। ভরবেগ কেজি মিটার ইনভার্স অন। ভরবেগ এই দুটো কিন্তু কাছাকাছি, শুধু এখানে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। হ্যাঁ, আবার এটা কি? এম এল টি ইনভার্স অন। বাসায় 2-3 বার লিখবা এককগুলো। টোটালে সারা বই মিলায় একক দিছি প্রায় 17-18টার মতো একক দিছি। তাতে 3টা একক পাবা, একক এবং মাত্রা, অল বই মিলায়। এবার কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কেজি মিটার স্কয়ার ইনভার্স অন দ্য এম এল 2 টি ইনভার্স অন। এবার দেখো বলের ঘাত। বলের ঘাত একক কি? কেজি মিটার ইনভার্স অন এম এল টি ইনভার্স অন। ওজন 5 নম্বর আছে ওজন। ওজন কেজি টু এম এল টি ইনভার্স 2।
মুখস্থ করে ফেলবা একেবারে টোটালি। বাসায় যে 3-4 বার লিখবা খাতায়। 15টা একক দিছি, সারা বই মিলায়, সারা বাড়ি মিলায় 15টা একক এবং মাত্রা দিছি। এখানে 5টা, ওই অধ্যায় দিছি 3টা প্রথম অধ্যায়ে, আর ইসের থেকে দিছি 7 অধ্যায় থেকে 5-6টা, আর 4র্থ অধ্যায় থেকে 3টে। এবার দেখো এটা ক্লিয়ার। এই একটা অর্ডারের মধ্যে কিন্তু আমরা এবার অনেকগুলো এমসিকিউ শিখে ফেলবো। দেখো যে করম মত তোষ, মতে মহাকর্ষ বল, হ্যাঁ মহাকর্ষ বল, দতে দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, চতে চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সাথে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তাহলে কি বললাম? মত চোষ, মতে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল। দেখ এইটি বড়, এই ক্রমটা মনে রাখবা। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা? এ, তারপরে এ, তারপরে এ, তারপরে এ। এবার একটা জিনিস মনে রাখবা, তড়িৎ নিউক্লিয় বলের তুলনায় এই তড়িৎ বলের তুলনায় এই তড়িৎ বলের তুলনায় সবল নিউক্লিয় বল কত গুণ? 1000 গুণ শক্তিশালী। মনে থাকবে? 1000 গুণ শক্তিশালী। এবার মহাকর্ষ বলের তুলনায় এই মহাকর্ষ বলের তুলনায় চুম্বক নিউক্লিয় বল কত গুণ? 10⁻36 গুণ। আর এই মহাকর্ষ বলের তুলনায় সবল নিউক্লিয় বল 10⁻38 গুণ। এই একটা লাইনের মধ্যে বইয়ের অর্ধেক ক্যাপচার করে দিছি মৎস্য। এর মধ্যে কিন্তু অনেকগুলো কঠিন ফ্যাক্টরগুলো ক্লিয়ার করে দিচ্ছি। বোঝা গেছে কি না? হ্যাঁ শক্তিশালী। আবার মহাকর্ষ বলের তুলনায় চুম্বক নিউক্লিয় বল 10⁻36 গুণ শক্তিশালী। আবার চুম্বক নিউক্লিয় বলের চুম্বক আছে তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় সবল নিউক্লিয় বল 1000 গুণ শক্তিশালী। আবার এই চারটের মধ্যে এইটি বড়, তারপরে এইটি, তারপরে এইটি, সবচেয়ে ছোট এইটি। ক্লিয়ার? মাথায় ঢুকছে ফ্যাক্টরটা? হ্যাঁ, এর হচ্ছে তাহলে কত শর্ট দেবো বল? শর্টকাটে বলবো। 26 ঘন্টা ক্লাস। হ্যাঁ, এবার দেখো ক্লিয়ার? এটা ক্লিয়ার না? ওরা তো গতানুগতিক ক্লাস করায়। আমাদের ক্লাসগুলোতে আমরা যদি অনলাইনে আসতাম আজকে ওরা রাজ করতে পারতো না। আমরা আছে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি, ওরা তো গতানুগতিক। চলে আসবে খুব দ্রুত। দেখো এবার দেখো প্যারাশুট চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন বল কাজ করে? উপর থেকে নিচে উড়ান্ত পাখি, এইগুলো মনে করবে কি প্রবাহী বল। প্রবাহী বল, এই উদাহরণগুলো কিন্তু প্রচুর গাছ লাগে। তাহলে প্যারাশুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন বল কাজ করবে? আবার উড়ান্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ বল ক্রিয়াশীল থাকবে? প্রবাহী বল। মনে থাকবে তো? ওরা টোরা উপরে শুধু প্রবাহী, প্রবাহ। এবার সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ। উদাহরণগুলো মনে রাখবা। সাইকেলের চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ, এটা কি? আবর্ত ঘর্ষণ। মনে থাকবে তো? যে কাদাযুক্ত রাস্তার মধ্যে যদি আমরা যে সময় পড়ে যাই, এটা কোন ধরনের ঘর্ষণ হয়? পিছলানো ঘর্ষণ বা কর্মাক্ত ঘর্ষণ। কোনটি অসংরক্ষণশীল বল? ঘর্ষণ বল। কোনটি অসংরক্ষণশীল বল? বলো ঘর্ষণ বল। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান কোন অঞ্চলে বেশি থাকে? দেখো পৃথিবীটা একেবারে কিন্তু গোল না, এরকম কমলা লেবুর মতো চারটা থাকে। হ্যাঁ, এই অঞ্চলটাকে কি বলবো? বিষুবী অঞ্চল। এই বিষুবী অঞ্চল কিন্তু ব্যাসার্ধ বেশি। ব্যাসার্ধ মানে এখান থেকে এখানে দূরত্ব বেশি না? আর এখান থেকে এখানে দূরত্ব, এটা মেরু অঞ্চল।
মেরু অঞ্চলের দূরত্ব কম না, এই আর কম আর এখানে আর বেশি, তাহলে জি এর মান তাহলে যেখানে আর কম সেখানে জি বেশি, আর যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি কম। মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কোন অঞ্চলে বেশি থাকবে? মেরু অঞ্চলে। আর কোন অঞ্চলে কম থাকবে? বিষম অঞ্চলে। মনে থাকবে তো? নিউটনের গতির প্রথম সূত্র কোন দুটি বিষয়ের উপর ধারণা দেয়? বল এবং জড়তা। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র কোন দুটি বিষয় ধারণা দেয়? বল ও জড়তা। মনে থাকবে তো? বল এবং জড়তা। এই তৃতীয় অধ্যায়ের আলোচনা এইগুলো। ক্লিয়ার? তৃতীয় অধ্যায়ে এই টপিকগুলো আমরা একটু দেখবো আর কি, মুছে দিলাম। এবার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় দেখো, কাজের একক কি? কাজের একক একটু আগে দিচ্ছি, নিউটন মিটার। কাজের একক কি? নিউটন মিটার। একটা জিনিস দেখো, একটি বৃত্তাকার পথে একজন লোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট সময় পর সেই একই বিন্দুতে ফিরে এলে তাহলে কাজ কি হবে? মনে করো একটা লোক এখানে যাত্রা শুরু করে এরকম বিভিন্ন পথে এ করে আবার সেই বিন্দুতে ফিরে আসলো, তাহলে এটা কি হবে? এই কাজটাকে কি বলবো? শূন্য কাজ। কাজ তো তিন ধরনের, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ। মনে করো আছে আমি নিচ থেকে ড্রিল মেরে একটা আম পাড়তেছি, এটা কোন ধরনের কাজ হবে? ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ ত্বরণ নিচে কাজ করতেছে, আমি ঢিলটা উপরে ছুঁড়ে মারছি, তাহলে এটা কি হবে? ঋণাত্মক কাজ। আবার সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, তাহলে কি হবে? ধনাত্মক কাজ। অভিকর্ষ ত্বরণ নিচে কাজ করছে, আমি নিচে নামতেছি। ক্লিয়ার এটা? এবার দেখো, এবার এখানে ম্যাথ রিলেটেড কোশ্চেন দেখো, আমরা কটা ম্যাথ দেখবো। দেখো 5 কেজি ভরের, হ্যাঁ 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করাই, বলের দিকে বস্তুটি 8 মিটার সরণ ঘটে। বস্তুটির কৃত কাজ কত? বস্তুটির কৃত কাজ কত? তাহলে W সমান Fs। তাহলে এখানে F কত? 30 নিউটন, আর S কত? 8। তাহলে 30 গুণ 8, তাহলে কত হচ্ছে কাজ? 3 8 24, এত জুল। এটা বুঝছো কিনা? হ্যাঁ, ক্লিয়ার? এবার দেখো ম্যাথটা ওঠাই ফেলো, করে ফেলো। ওঠানো শেষ? এবার আরেকটা ম্যাথ। 60 কেজি ভরের, দেখো 60 কেজি ভরের এক ব্যক্তি 100 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? এখানে দেখো W সমান Fs, আবার F সমান কি mg এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করে ফেলবো। এখানে দেখো m কত? 60 কেজি, g কত? 9.8, আর এখানে h কত? 100 মিটার। তাহলে 60 গুণ 9.8 গুণ 100, তাহলে কত হয়? এটা
এত জুল। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা? এবার দেখো কাজের মাত্রা, এটা ওঠানো শেষ? একটু বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এমনি স্থানের দূরত্ব, একটা উচ্চতা একই, উপর নিচে বোঝালি সেই সময় এইচ হয়ে যায়, আর ভূমিতে সেটা এস থাকে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো তো? এবার দেখো স্যার, কাজের একক কি? কাজের মাত্রা দেখো আগে, কাজের মাত্রা দেখো, কাজের মাত্রা, কাজের মাত্রা কি? ml/t²। এই মাত্রা এককগুলো কিন্তু মুখস্থ করে ফেলবো তোমরা, বোঝা গেছে? মাত্রা এবং একক। এবার ঢিল ছুঁড়ে আম পাড়া কোন শক্তির মাধ্যমে হয়? ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন শক্তির মাধ্যমে? কোন শক্তির মাধ্যমে বলো তো? গতি শক্তির মাধ্যমে, গতি শক্তির মাধ্যমে। হ্যাঁ, তাহলে ঢিল ছুঁড়ে আম পাড়া যায়, এটা কোন শক্তির মাধ্যমে? গতি শক্তির মাধ্যমে। আর বিভব শক্তিটা কি? কোনো বস্তুকে তার অবস্থা থেকে পরিবর্তন করে তারপরে গতিপ্রাপ্ত। মনে করো তীর বা ধনুক আছে না, বা চামগুলতি টেনে অবস্থা থেকে, টেনে তার অবস্থা স্বাভাবিক অবস্থা ছিল, টেনে তারপরে গতিপ্রাপ্ত হলে সেটা কি? বিভব শক্তি হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তারপরে তোমার আছে ধনুক বা তীর, চামগুলতি, এইগুলো আছে কিন্তু তার অবস্থাটাকে পরিবর্তন করে তারপরে গতিপ্রাপ্ত হচ্ছে, এটাকে কি বলবো? বিভব শক্তি বলবো। এরপরে দেখো গতি শক্তি সম্পর্কিত রিলেটেড ম্যাথ থেকে কিন্তু এমসিকিউ আসে। দেখো এই সংক্রান্ত সূত্র থেকে কিন্তু ম্যাথ আসবে। দেখো 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড হলে এর গতি শক্তি কত? গতি শক্তি টি সমান হাফ mv²। তাহলে বের করো, হাফ ইন্টু m কত? 10 গুণ v কত? 5² করলে কত? 125 জুল। এটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? এবার দেখো বিভব শক্তি থেকে স্প্রিংকে টান করলে বা গুলতি দিয়ে পাকি মারলে এইগুলো কোন ধরনের শক্তি কাজ করবে সে সময়? বিভব শক্তি। গুলতি দিয়ে মারতেছি না, বিভব শক্তি কাজ করবে, এটা মনে রাখবা। এই বিভব শক্তি রিলেটেড একটা ম্যাথও আসতে পারে তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায়। দেখো এই সূত্র রিলেটেড, মানে এটা যে হুবহু আসবে এমন না, আর আসতে পারে হুবহু। দেখো একটি বস্তুর ভর 6 কেজি, এটিকে ভূপৃষ্ঠে থেকে, হ্যাঁ ভূপৃষ্ঠে থেকে 100 মিটার উচ্চতায় ওঠানো হলো, হ্যাঁ, হলে এর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? শক্তি সঞ্চিত থাকবে। তাহলে ম্যাথটা আবার একটু পড়ি।
একটি বস্তুর ভর 60 কেজি, এটিকে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় ওঠানো হলে এর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে? তাহলে দেখো বিভব শক্তি সমান কি? বিভব শক্তি সমান কি? mg h। এখানে m এর মান কত? m এর মান কত? 60 কেজি, 6 কেজি। আর g এর মান 9.8 আর h কত? 100। তাহলে 6 গুণ 9.8 গুণ 100, তাহলে 588, 5880 জুল। তাহলে এই রিলেটেড ম্যাথগুলো থেকে কিন্তু তোমাদের এই জায়গায় ঝামেলা হতে পারে, এই অধ্যায় ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো একটু তোমাদের প্রবলেম হতে পারে। এবার দেখো কিন্তু এখন যে প্রশ্নটা, এটা 100% আসবে এমসিকিউ। নবায়নযোগ্য শক্তির উদাহরণ আর অনবায়নযোগ্য শক্তির উদাহরণ। দেখো এই ম্যাথের এই রিলেটেড প্রশ্ন কিন্তু পাবা পরীক্ষায়। এবার দেখো যে নবায়নযোগ্য শক্তি কারা? যে শক্তি মানে কি শেষ হয় না। হ্যাঁ, নবায়ন যোগ্য, হ্যাঁ কি জলবিদ্যুৎ। উদাহরণ মনে রাখবা, বায়োগ্যাস, বায়োগ্যাস, সৌরশক্তি, সৌরশক্তি, বায়োশক্তি, আর জিওথার্মাল। এই জিওথার্মাল কিন্তু প্রায় দেয়, এই জিওথার্মাল থেকে তোমাদের মনে দিতে পারে, এটাই দেবার মনে হচ্ছে আমার, জিওথার্মাল। তাহলে নবায়নযোগ্য শক্তির উদাহরণ কোনটা? জিওথার্মাল। আর বাকি তিনটা বাইরে দেবে। এবার দেখো অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার? এইটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে ফেলবা। নবায়নযোগ্য শক্তি কি? জলবিদ্যুৎ, বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি আর জিওথার্মাল। আর অনবায়নযোগ্য তেল, গ্যাস, কয়লা আর নিউক্লিয়ার। মনে থাকবে তো? এবার দেখো ক্ষমতার মাত্রা। দেখো তাহলে এদের থেকে তিনটা মাত্রা একক রিলেটেড কোশ্চেন দিলাম কিন্তু। ক্ষমতার মাত্রা দেখো, ক্ষমতার মাত্রা। যারা ভালো করতে চাও এইগুলো কিন্তু বাসায় দিয়ে চষে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা, বুঝছো? এবার দেখো লাস্ট আরেকটা টাইপের ম্যাথ। হ্যাঁ, লাস্ট আরেকটা টাইপের ম্যাথ। কতক্ষণ, কটা বাজে? 5টায়। তাহলে 1.5 ঘন্টার মতো হচ্ছে প্রায়। দেখো 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন, ম্যাথ লেখো, ক্ষমতা সম্পন্ন একটি মোটর 50 কেজি ভরের একটি বস্তুকে 20-10 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরটির 20 সেকেন্ডে। হ্যাঁ, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে এখানে ম্যাপ দেখো, প্রদত্ত ক্ষমতা কত? প্রদত্ত ক্ষমতা কত? 600 ওয়াট। আর কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা আমরা বের করে নেব W/T। এটা সমান mgh/T। এখানে 50 গুণ 78 গুণ 10/20, 245 ওয়াট। অতএব কর্মদক্ষতা কত হবে? এটা এই কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ কিন্তু তোমাদের আসতে পারে, আসবে এই অধ্যায়ে। দেখো এটা আসবে, এই রিলেটেড ম্যাথ। এটা 100%। তাহলে কত হয়? 40.83%। কই
245। হ্যাঁ ডাব্লু, হ্যাঁ ডাব্লু ডাব্লু কেন নেট নেই? একটু কথা বলছিলাম না, হটস্পট নাই। এটা দ্রুত ওঠাও, কথা বলিস না। আমার দুটো অধ্যায় শেষ করবো, তারপরে ক্লিয়ার। দেখ বোঝার মতো আছে, কোনটা অসুবিধা, দেখ একটু ইজি জিনিস না বোঝা। প্রদত্ত ক্ষমতা বা আছে ওই কার্যকর ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা। ক্লিয়ার। এখানে দেখো কার্যকর ক্ষমতা দেওয়া ছিল না, আমরা W/T, আবার এটাকে W সমান কি mgh এই বাই টি যে আমরা এই কার্যকর ক্ষমতাটা বের করলাম। আর কর্মদক্ষতা কি কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। বুঝছো? এটা বুঝছো তো? ইপ্তি দেওয়া হয়েছে? হ্যাঁ, এবার 7 অধ্যায় দাও। 7 অধ্যায় এটা মুছে দিলাম। ওটাই না, ওটাই না, দুর্গতা ওটাই না, ওটাই না। এই ম্যাথটাই দিয়ে দিতে পারে, এই রিলেটেড ম্যাথ, কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ আসবে। আফসোস করবি কিন্তু যদি না দেখিস। এবার দেখ 7 অধ্যায় তরঙ্গ সাধারণত কয় প্রকার? 7 অধ্যায়ের যে প্রশ্ন, 7ম অধ্যায় তরঙ্গ সাধারণত কয় প্রকার? তরঙ্গ 2 প্রকার। তরঙ্গ কত প্রকার? 2 প্রকার। তা অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, আর এটা কি অনুপ্রস্থ। মনে থাকবে? এই অনুদৈর্ঘ্যটা কেমন হয়? সমান্তরাল হয়, বা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস হবে। আর এটা কি হয়? লম্বভাবে যাবে, এমসিকিউ দেয় কিন্তু, বা 90 ডিগ্রি থাকবে। এখান থেকে কিন্তু এই উদাহরণ থেকে একটা এমসিকিউ পাবা কিন্তু। টোটাল কিন্তু এই 8টা না 10টার কত এমসিকিউ বলে দিলাম, 10টার মতো। এটা মনে রাখবা পানির আবেশ। এই উদাহরণ থেকে একটা এমসিকিউ আসবে। পানির আবেশ মনে রাখ, এই পা আর প্রস্তর পা, অনেক সময় উদাহরণ আওলায় যায়, এটা মাত্র দৈর্ঘ্যের বলতে পারিস। এই প্রস্তর লিখতে গেলে পা, পানিরও পা। এই পানি তরঙ্গ এটা কি? অনুপ্রস্থ। আলোক তরঙ্গ কি? বেতার তরঙ্গ কি? সাথে সমুদ্রের ঢেউ। এই উদাহরণগুলো মুখস্থ করে রাখবে, একটা এমসিকিউ পাবি। সমুদ্রের ঢেউ। এবার শব্দ তরঙ্গ, ওইগুলো বাদ দে। শব্দ তরঙ্গ এর উদাহরণ, শব্দ তরঙ্গ এটা কার উদাহরণ? এর উদাহরণ অনুপ দৈর্ঘ্যের। আর স্প্রিং এর সৃষ্ট তরঙ্গ, স্প্রিং এ সৃষ্ট তরঙ্গ মনে থাকবে? তাহলে তরঙ্গ কয় প্রকার? 2 প্রকার। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে, হ্যাঁ, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলবো? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। লম্বভাবে মানে কি? এরকম ভাবে যায় এরা, এরকম। এখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এখানে 90, এখানে। আর এই সমান্তরাল মানে এইভাবে যায় এরা। এবার দেখ পানি তরঙ্গ কম্পনের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। মনে থাকবে তো এই উদাহরণ দিয়ে। আলোক তরঙ্গ কম্পনের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90। বেতার তরঙ্গ কত? 90। শব্দ তরঙ্গ কত ডিগ্রি উৎপন্ন করবে? 0। মনে থাকবে তো? এই একটা এমসিকিউ আউট, 11টা আউট। 15টা এমসিকিউ মনে কর, 15 থেকে 16টা এমসিকিউ হুবহু আসবে, হুবহু, মিস নাই। আমি যা করাচ্ছি তাই আসবে, আর বাকিটা এই রিলেটেড আসবে। ক্লিয়ার? এবার দেখ মুছে দিচ্ছি। এই তরঙ্গকে আরো 2 ভাবে ভাগ করা হয়েছে। তরঙ্গকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে মাধ্যমের উপর ভিত্তি করে। মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 যান্ত্রিক তরঙ্গ।
যান্ত্রিক তরঙ্গ, আর তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় তরঙ্গ। আর তাড়িৎ চুম্বকে কি মাধ্যমের প্রয়োজন হয়? এটা কি হয়? মাধ্যমের প্রয়োজন হয়। এটা কিন্তু এমসিকিউতে দেয়, নিচে কোনটি মাধ্যমের প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয় এটা, আর এটা হয় না। এটা মাধ্যমের প্রয়োজন হয় না। এর উদাহরণগুলো মনে রাখবি আছে। এর উদাহরণগুলো বিদ্যুৎ 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 বা তাড়িৎ। এটা বিদ্যুৎ মানে কি? তাড়িৎ। আলো, আলো, রেডিও, ফোন, ফ্যাক্স এর উদাহরণ। রেডিও, টিভি, ফোন, ফ্যাক্স, হ্যাঁ, এগুলো এদের উদাহরণ। আর বাদ বাকি সব যান্ত্রিক। মনে থাকবে তো? বাদ বাকি সব যান্ত্রিক। ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ, এর তাড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে প্রয়োজন হয় না। আলো, রেডিও, টিভি, ফ্যাক্স এদের উদাহরণ। মনে থাকবে তো? এবার দেখ আরেকটা এমসিকিউ আউট তোদের, শব্দের বেগ। এটা আসবেই আসবে, মিস নাই। শব্দের বেগ, দেখো শব্দের বেগ। বাতাস 330, হাইড্রোজেন, মাঝখানে খুব ডিস্টার্ব করতেছে আজকে, নতুন মার্কেট কিনে নিয়ে আসি। হাইড্রোজেন 1284, পারদ 1450, পানি 1493, লোহা 5150, 30, হীরা 12,000, হীরা কত? 12,000, হীরা 12,000। এবার কোন মাধ্যমে শব্দের বেগ 5150, 5150, কোন মাধ্যমে শব্দের বেগ? হ্যাঁ, এটা 30, 5130, 5130 এটা। দেখো এবার কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে বেশি, তারপরে তরল, তারপরে গ্যাসীয়। তাহলে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? বলো, কোন মাধ্যমে শব্দের বেগ? কঠিনে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। এবার দেখো এখানে এবার আরেকটা এমসিকিউ আসবে। দেখো এমসিকিউ এর টাইপের আসে, ম্যাথ থেকে দেবে। দেখো ম্যাথ, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? দেখো এখানে V2/V1, T2/T1। এখানে V1 এর মান সবসময় 330 ধরবা, T1 এর মান 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন ধরবো। আর T2 মানে কত? এখানে 40, তাহলে 40 + 273 কত হয়? কত হয় বলো? 313। এখানে V2 বের করতে হবে, তাহলে T2/T1 গুণ V1। এখানে মান বসিয়ে দাও, 313√/273 গুণ কত? 330। ক্যালকুলেশন করো, 353.34। এই রিলেটেড ম্যাথ একটা তোমার পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ রামিয়া, বুঝতে কষ্ট হচ্ছে না? দেখো ওটানো শেষ। এরপরে দেখো এরপরে যে মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান
অবলা মেয়ের রেডিও, তাহলে মহাগামারঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাতে মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি, হ্যাঁ। গামাতে গামা রশ্মি, রঞ্জন বা এক্স রে রশ্মি, হ্যাঁ। অতিতে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি বা ইউভি। আর দৃশ্যমানতে দৃশ্যমান, অবলাতে অবলোহিত, অবলোহিত বা আইআর ইনফ্রারেড। মেয়েতে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রেডিওতে রেডিও, এই রেডিওতে রেডিও। তাহলে এই দিক থেকে যে বেশি যাবে তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে, এই দিক থেকে যে বেশি যাবে। যদি বলতাম গামা মহাজাগতিক রশ্মি, গামা, এক্স রে আর ইউভি, কে বেশি তরঙ্গদৈর্ঘ্য বেশি? কার বেশি? কার বেশি? অতিবেগুনি রশ্মি। হ্যাঁ, যদি এই দৃশ্যমান সহ এটা যদি বলতাম রেডিও পর্যন্ত, কার বলতাম তাহলে? রেডিও। যদি বলতাম আছে এই গামা রঞ্জন থেকে দৃশ্যমান, যদি বলতাম কে বেশি? দৃশ্যমান। বুঝতে পারছো তো ক্রমটা? বোঝা গেছে? ক্রমটা বোঝা গেছে তো? এবার আলোর তরঙ্গদৈর্ঘ্য, এটা কি বুঝছো তো? হ্যাঁ, লামিয়া বোঝা গেছে? হ্যাঁ, এবার দেখো লেখা শেষ। এবার দেখো পরেরটা, যে বেনিয়া সহকলা, সহকলা কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এই দিক থেকে যে যাবে সে তত বেশি। বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে সবচেয়ে বেশি কার? লাল। সবচেয়ে কম কার? বেগুনি। যদি এই চারটির মধ্যে বলতাম কার বেশি? সবুজ। আর কম কার? বেগুনি। তোমার মুখস্থ করলে কিন্তু মনে রাখতে পারবা না, এই কৌশলগুলো মনে রাখবা। বোঝা গেছে? এটা বোঝা গেছে? শিওর? এবার দেখো এখানে মাত্রা আছে 8টা, মাত্রা এবং একক, এটা মুখস্থ করে ফেলবা। আর ওই দিকে কটা দিছি? এই 17, 18টা। এখান থেকে 3টা পাবা তোমরা, 3টা থেকে 4টা মাত্রা একক পাবা, পাবা। দেখো তরঙ্গ দৈর্ঘ্য, এটা প্রকাশ করে কি? ল্যামডা দিয়ে। এর একক কি? মিটার। 2 নম্বর, শব্দের তীব্রতা, একক ডব্লু, মিটার ইনভার্স 2। তরঙ্গ বেগ, এটা মিটার ইনভার্স 1। 4 কম্পাঙ্ক, এটা এফ দিয়ে প্রকাশ করা হয়। কম্পাঙ্কের একক কি? হার্টজ। আর এই যে সেকেন্ড ইনভার্স 1, এটা প্রচুর পরিমাণে আসছে। বুঝতে পারছো? এবার দেখো তরঙ্গ সংখ্যা বিবাদ দিয়ে প্রকাশ করা হয়। একক মিটার ইনভার্স 1 বা সেন্টিমিটার ইনভার্স 1। 6 পর্যায়কাল, কি দিয়ে প্রকাশ করা হয়? টি দিয়ে, বড় হাতের। এটা এস, এটা কি? এর একক কি? এস। পর্যায়কাল কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? এস দিয়ে। ওটা। এবার দেখো বিস্তার, পরেরটা কি? বিস্তারকে এ দিয়ে প্রকাশ করা হয়, এর একক মিটার। এবার দেখো শব্দের তীক্ষ্ণতা, এটা হার্টজ, এর একক কি? হার্টজ। টোটাই ফেলো, শব্দের তীক্ষ্ণতা হার্টজ। ওটা কই? কখন ওঠালে? ফলো করবি, দেখিস যদি এইগুলো যদি কভার করে ফেলতে পারিস ফুল হয়ে যাবে এমসিকিউ। কারণ কি এমসিকিউ কোনো অপশান নাই, 25টা লিখতে হয়। এই জন্য এমসিকিউর উপর বেশি গুরুত্ব দিচ্ছি। সৃজনশীল ভাই তোদের আটকাতে পারবে না, আটকাতে পারবি না। যা করাইছি ওই 7টা থাকবে, 4টে লিখতে হবে। অপশান আছে, কিন্তু এমসিকিউতে অপশান নাই। এখানে মারা খাই আমরা। এখানে 22-23টা ওটাতে, এবার ধরো ভালো 25টা, এ প্লাস না 90+ পেতে হবে। দেখবি যারা আছে সবাই প্রায় কোনো বিগত বছরগুলোতে কেউ মানে পাইছে এরকম রেকর্ড নাই, সব এ প্লাস। তোদেরও হবে।
হ্যাঁ আসেন, ও আমার কাছে পড়ি না, আগে আমার কাছে ব্যাসে পড়ছে, ওই এগুলো না। হ্যাঁ ওই তো প্রমাণ। এন্টারাইডে যারা কত বলদ চলত, গাছ বলদ, আম বলদ, সব গোল্ডেন প্লাস 90-র উপরে। ক্লাস নিয়ে পাগল হয়ে যেতেন, অডিয়েন্স ভরা, মানে 150 করে ক্লাসে স্টুডেন্ট। হ্যাঁ এবার দেখো, সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য নাই কোনটি? হ্যাঁ, সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। তাহলে আগে বৈশিষ্ট্য জানা লাগবে, তাহলে বৈশিষ্ট্যগুলো আগে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এক হচ্ছে প্রাবল্য বা তীব্রতা, 2 তীক্ষ্ণতা বা পিচ, 2 3 হচ্ছে টিম্বার বা গুণ। এইগুলো বৈশিষ্ট্য, সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তাহলে বাকিগুলো এর বাইরে যারা আছে সেটা কি? একটা দিলাম বিস্তার, মনে করো। তাহলে সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটা? বিস্তার হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা ক্লিয়ার? এবার দেখো যে তোমার শব্দের দূষণের যে মাত্রা, ট্রাফিকের কত মোল, ট্রাফিক শব্দের পরিমাণ কত? ট্রাফিক শব্দের পরিমাণ কত ডেসিবেল? এটা 80 থেকে 90 ডেসিবেল। হ্যাঁ, টেলিভিশন আর কথাবার্তার শব্দ, টেলিভিশন আর কথাবার্তার একই, টেলিভিশন আর কথাবার্তার কিন্তু একই মান, কথাবার্তা। ডেসিবেল কত হবে? টেলিভিশনের কথাবার্তা 50 থেকে 60 ডেসিবেল। আর মশার পাকার শব্দ 0 ডেসিবেল। 0 ডেসিবেল আছে, মাঝখানে খুব ডিস্টার্ব করতে। মশার পাকার যে শব্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 0 ডেসিবেল। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ, 0 ডেসিবেল। আর ট্রাফিকের শব্দ পরিমাণ কত? 80 থেকে 90 ডেসিবেল। টেলিভিশন কথাবার্তার 50 থেকে 60। মশার পাকার শব্দ 0। মনে থাকবে তো? এবার দেখো পরেরটা, মানুষের শ্রাব্যতার সীমা কত? মানুষ আছে 20 থেকে 20,000 হার্টজ। তা মনে রাখবা, সর্বনিম্ন এটা আর সর্বোচ্চ এটা, ঊর্ধ্বসীমা। মনে থাকবে? শব্দের প্রতিধ্বনির কারণ কোনটি? শব্দের প্রতিধ্বনির কারণ কি? প্রতিধ্বনির কারণ কোনটি বলতো? প্রতিফলন। প্রতিধ্বনির কারণ কি? আর শব্দ অনুভূতির স্নায়ুকাল কত সেকেন্ড? শব্দ অনুভূতির স্নায়ুকাল কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। মনে থাকবে? শব্দ অনুভূতি একাল কত? হ্যাঁ, এত। আর উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? 16.6। উৎস থেকে, দেখো এটা ওটাই নাও, উৎস থেকে প্রতিফলকের, উৎস থেকে। মার্কার খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য খুব কষ্ট করে নতুন মার্কার কিনে নিয়েছে। তোর আছে? নিয়ে আসবি কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকিউগুলো শেষ করবো আবার, একটা সকালের দিকেই করাই দেবো। উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব, 16.6 মিটার। মনে থাকবে? 16.6। হ্যাঁ শোনো, হ্যাঁ, উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত?
বোঝা গেছে? আর স্নায়ুকল কত? বিস্তার এর হোল স্কয়ার। আরেকটা এটার থেকে প্রচুর রেহাই, শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা সমানুপাতিক বিস্তার, এই দুটোর থেকে কিন্তু প্রচুর ঝামেলা তৈরি হয়। দেখো বিস্তার যদি 2 হয় শক্তি কত হবে? বিস্তার যদি 2 হয় তাহলে শক্তি কত হবে? 4। শক্তি 4, বিস্তার কত? 2 রুট ওভার করে দেবো। আর যদি বিস্তার 3 গুণ হয় তাহলে তীব্রতা কত? 9। আর মাসে শব্দের তীব্রতা যদি 9 গুণ হয় তাহলে বিস্তার কত? তাহলে রুট ওভার হবে 9, তাহলে 3। বোঝা গেছে? এটা বুঝতে পারছো? এই রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা পাবো। এবার দেখো 8, এই 7 অধ্যায় এই কটা কোশ্চেন। এবার দেখো 8, এবার 8 প্রায় শেষ পর্যায়ে। দেখো 8, হ্যাঁ আচ্ছা এটা নাই। এবার দেখো অবিলম্ব, অবিলম্ব আর এটা প্রতিফলক। অবিলম্ব আর প্রতিফলকের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। মনে থাকবে তো? এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসবে। অবিলম্ব আর প্রতিফলকের মধ্যে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি। মনে থাকবে তো? 90 ডিগ্রি। এবার হ্যালো, ক্লাসে হ্যাঁ, কোচিংয়ে ফিরে কল দিচ্ছি ক্লাসে। এবার দেখো এই চিত্র থেকে কিন্তু এটা অথবা এটা এমসিকিউ ইনশাল্লাহ পাবো, আমার মন বলতেছে। এটা দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা আপাতন কোণ না? আপাতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে বললো যে প্রতিফলন কোণের মান কত? হ্যাঁ খাওয়াবো কিন্তু এখান থেকে এটুকু কত? 90 না? তাহলে এটা 30 হলে এটা কত? 60। তাহলে এটা কত হবে? প্রতিফলন কোণ কত হবে? 60 হবে। বুঝিস নি মনে হয় এটা? হ্যাঁ এখান থেকে এইটুকু কত? 90। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা এইটুকু কত? 60। তাহলে এই আপাতন কোণ যদি 60 হয়, প্রতিফলন কোণ কত হবে? 60 হবে। বোঝা গেছে? এটা সমতল দর্পণ কি রূপ প্রতিবিম্ব পাওয়া যায় সমতল দর্পণে? হ্যাঁ বাস্তব আর উল্টো, তাই? অবাস্তব আর সোজা। সমতল দর্পণে কি পাওয়া যায়? সমতল দর্পণে কি পাওয়া যায়? কোন ধরনের প্রতিবিম্ব পাওয়া যায়? অবাস্তব আর সোজা। আর অবতল দর্পণে বাস্তব আর উল্টো। এবার দেখো এখানে একটা কোশ্চেন। দেখো এক ব্যক্তি দর্পণ থেকে 4 কিলোমিটার দূরে আছে, তাহলে এখান থেকে প্রতিবিম্বই, তাহলে ওই ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? ভালোভাবে দেখ, এক ব্যক্তি এই দর্পণ থেকে 4 মিটার দূরে অবস্থান করছে, তাহলে ওই ব্যক্তি থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? 8। তাহলে এই বাইরেও তো তাহলে 4 দেখা যাচ্ছে, তাহলে টোটালটা হবে। যদি এইভাবে ঘোরাই দিত, প্রতিফলক পৃষ্ঠ থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? 4। বোঝা গেছে? এবার দেখ এখানে ওপেন, এই ওপেন একটা শব্দ দিয়ে বললো কত অক্ষর পরিবর্তন হয়নি। এই ওপেনটা পরীক্ষার খাতায় প্রেসার দিয়ে লিখবি, এরকম লিখবি, লিখে এবার অপর পিঠে দেখবি যে অক্ষর কোনটা পরিবর্তন হয়েছে। বুঝতে পেরেছিস? ওপেনটা লেখ। হ্যাঁ এটা তাহলে কি অক্ষর কোনটা একটা পরিবর্তন হয় না, সব পরিবর্তন হয়ে গেছে। যদি এক্সামিনেশন শব্দটির মধ্যে কয়টা অর্থ পরিবর্তন হয়েছে? এক্সামিনেশন। বুঝতে পারছিস না? এই অক্ষরটা লিখবি সুপে, লিখে এবার এখানে দেখবি, না এমনি রাপ করবি করে এটা দেখবি যে এবার লিখবি যে কোনটা উল্টো, একটা পরিবর্তন হয় না, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। এইভাবে বসবা কিন্তু। হ্যাঁ এবার দেখো, এবার প্রতিবিম্ব এবং দেখো প্রতিবিম্ব আর লক্ষ্যবস্তুর মধ্যে এটা ট্রিক্স বলি। এই এখান থেকে একটা এমসিকিউ পাবো। 1 2 3
4 5 6। এক হচ্ছে, দেখো এক হচ্ছে অসীম, এটা অসীম, এটা বক্রতা কেন্দ্র, এটা প্রধান ফোকাস, প্রধান ফোকাস, আর এটা মেরু। তাহলে এক হচ্ছে অসীম, তাহলে 2 কি অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। 3 কি বক্রতার কেন্দ্র। 4 কি বক্রতা কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে, প্রধান ফোকাসের মাঝে। 5 কি প্রধান ফোকাস। 6 কত মেরু ও প্রধান ফোকাসের মাঝে মাঝে। এবার দেখো লক্ষ্যবস্তু আর বিম্বের অবস্থান বের করতে বলে, পরীক্ষায় প্রশ্ন দেবে। দেখো লক্ষ্যবস্তু প্লাস প্রতিবিম্ব সমান 6 বানাবো। লক্ষ্যবস্তু 1 হলে প্রতিবিম্ব কত হবে? 5। 5 মানে কি? লক্ষ্যবস্তু 1 মানে অসীম, তাহলে প্রতিবিম্ব কত হবে? প্রধান ফোকাসে 2। 6 বানাতে গেলে কত লাগবে? 4। তাহলে লক্ষ্যবস্তু অসীম বক্রতা কেন্দ্রের মাঝে হলে প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র আর প্রধান ফোকাসে। বুঝতে পারছো তো? এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে? 3। এটা যদি 4 হয় এটা 2। এটা যদি 5 হয় তাহলে এটা 1। এটা 6 হলে দর্পণের পেছনে। বোঝা গেছে? এটা দর্পণের পেছনে হবে। বোঝা গেছে না? এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এবার দেখো একটা ম্যাথ দেবে, এখান থেকে একটা ম্যাথ দিতে পারে। একটু ওঠানো শেষ। দেখো ম্যাথটা একটু করি। চল্লিশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে মিটার দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব কত পারবা? এখানে একটা ট্রিক্স বলি তোমাদেরকে এই ম্যাথগুলো করতে গেলে। এটা দেখো অবতল দর্পণ, অবতল আর উত্তল। অবতল দর্পণ শেপ এরকম হয়, উত্তল এরকম হয়। এর আকৃতি কেমন হয়? বইয়ের মতো হয়। বই মানে কি? বাস্তব ও উল্টো। আর এটা বলি না আসো, বলে না এই বউ আসো, অবাস্তব ও সোজা। দেখো ওই মেয়েটার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব এ পার দিয়ে প্রকাশ করি না, তাই তো ওরা বিয়ে করতে পারিস না? পারতাম? এ পার প্লাস হবে এখানে। আর সংসারে আসার পরে কি হয়? চুল ছাড়াছাড়ি হয়, মারামারি হয়, এ পার মাইনাস হবে। হ্যাঁ, আর সাথে ভি, এই 3টা কি হয়? এখানে প্লাস হয়, এই 3টা এখানে মাইনাস হয়। এম কি হবে? এর উল্টো। এটা মাইনাস, প্লাস আছে, এটা মাইনাস। আর এখানে কি হবে? উল্টো। এটা পুরুষের আওলাই যায় কিন্তু। হ্যাঁ, মনে রাখবা উত্তল যখন বউ হয় এটা এ পার, ফ্রেন্ডকে এ পার বলি। ওই মেয়ের সাথে ভালো প্রেম ছিল বিদায় করে ঘরে বউ বানাতে পারিছি না, ভাবতাম। তাই এ পার প্লাস, পজিটিভ মানে ভালো জিনিস। আর আসার পরে কি? চুল ছেড়াছাড়ি শুরু, তাহলে মাইনাস। তাহলে এই ম্যাথটা করতে পারবো আমরা। এই ম্যাথটা থেকে আমরা এখানে করি 1/u প্লাস 1/v সমান 1/f দিয়ে বের করে ফেলো। এবার দেখো বি কি বুঝতে পারতেছিস না? বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। দেখো এবার বিবর্ধনের সূত্র কোনটি? এইভাবে দেয় বিবর্ধন এম এল ডট বাই এল। পরীক্ষার সময় কিন্তু অনেক সময় আওলাই যায়। দেখবে মাথায় টুপি থাকে না আমাদের? টুপি কি মাথার উপরে থাকে? মাথায় কিছু থাকলে এটা উপরে দিবা। অনেক সময় পরীক্ষা কেন্দ্রে নিচে দেয়, আমি দেখছি বাচ্চাদের।
তাহলে মনে রাখবা মাথায় কিছু থাকে সেটা সবসময় উপরে থাকে, ডট এটা উপরে দেবো। দেখো উত্তল দর্পণ আছে গাড়িতে ব্যবহার করা হয়, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে। তারপরে আছে প্রতিফলক টেলিস্কোপে উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়িতে, এবং প্রতিফলক টেলিস্কোপে কি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। আর হ্যাঁ হ্যাঁ, আর ডাক্তাররা নাক কান দাঁত দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করে? অবতল, অবতল। আর আমরা সচরাচর কোন দর্পণ ব্যবহার করি? সমতল দর্পণ। পাহাড়ি অঞ্চলে কোন দর্পণ ব্যবহার হয়? সমতল দর্পণ। এই ছিল তোমার এমসিকিউ এই অধ্যায় পর্যন্ত। এবং 9 অধ্যায়ের এমসিকিউগুলো 10 অধ্যায়ের এমসিকিউগুলো একটু টান দিয়ে দেই। কয় ঘন্টা হয়েছে? অফ করে দাও, ক্লাস অফ করে দাও। অনেক পড়ে নিস, অনেক অনেক ক্লাস হয়ে গেছে।